দেখছেন না, হ্যাঁ ওই অবধি জল উঠেছিল। যখন বাড়বে তখন আমরা কিন্তু ওই জঙ্গলের ধার অবধি চলে যাই। এবার ভাটার পিরিয়ড, তারপরে বাচ্চা কাচ্চা নিয়ে এতগুলো লোককে নিয়ে আমরা যদি উপর দিকে ওঠার চেষ্টা করি, নৌকো যদি একবার আটকে যায় তখন তো আর ছাড়ানো যাবে না, তখন তো বিশাল একটা অসুবিধার কারণ হয়ে দাঁড়াবে। ওই জন্য আমরা নৌকোটাকে ভাসিয়ে রেখেই একটু দূরে থাকি, ভাসিয়ে রেখেই আমরা কথাবার্তাগুলো বলি। আচ্ছা, প্রথমে আমি আগে থেকেই বলেছিলাম 3টে পয়েন্ট নিয়ে কিছু কথা বলবো। ফার্স্ট পয়েন্ট হচ্ছে এই জম্বুদ্বীপে কেন নামানো হয় না। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আশপাশের দ্বীপ নদী নালা সম্বন্ধে। থার্ড পয়েন্ট একটু সুন্দরবন সম্বন্ধে। তাই 3টে কথা বলতে গেলে আমার সময় লাগবে 14 থেকে 15 মিনিট। আপনাদের এই অমূল্য সময়টুকু ব্যয় করে যদি আমার কথাগুলো একটু মন দিয়ে শোনেন, তাহলে কিন্তু অনেক 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 প্রশ্নের কিন্তু সমাধান হয়ে যাবে। এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, তাহলে আমি রিকোয়েস্ট করব আমার কথাবার্তার মাঝখানে কেউ প্রশ্ন করবেন না, তাতে আমার কথাবার্তা বলতে অসুবিধা হবে। আমার কথাবার্তা শেষ হয়ে যাওয়ার পরে প্রশ্ন করবেন, যদি উত্তর জানা থাকে অতি অবশ্যই উত্তর দেব। তাহলে শুরু করছি স্যার। কি ফার্স্ট পয়েন্ট, জম্বুদ্বীপে কেন নামানো হয় না। সুন্দরবন এলাকাতে ম্যানগ্রোভ গাছের কথা নিশ্চয়ই আপনারা আগে থেকেই জানেন। ম্যানগ্রোভ গাছটা যে কোনো একটা গাছের নাম কিন্তু ম্যানগ্রোভ গাছ নয়, অনেক প্রজাতির গাছ নিয়েই হয় ম্যানগ্রোভ গাছ। তাদের মধ্যে আছে বাইন, গরান, গেওয়া, কেওড়া, কেয়া, হেতাল, গরান, সুন্দরী, বগড়া, এই সব গাছগুলোকে নিয়েই ম্যানগ্রোভ গাছ বলা হয়। এদের দু রকমের শিকড় আছে, একটাকে বলা হয় ঠেসমূল আর একটাকে বলা হয় শ্বাসমূল। কাণ্ড থেকে যে শিকড়গুলো বেরোয় সেইগুলোকে ঠেসমূল বলে, আর শিকড় থেকে এক্সট্রা একটা শিকড় বেরোয় সেইগুলোকে শ্বাসমূল বলে। এদের কাজ হচ্ছে সমুদ্র বা নদী গর্ভ থেকে কোনো দ্বীপকে বাঁচিয়ে রাখার জন্য ওদের ওই শিকড় দিয়ে ওরা মাটিকে ধরে রাখেই বলে সুন্দরবন এলাকাতে যত বদ্বীপ অঞ্চল আছে এই গাছের জন্যই বেঁচে আছে। 2008 সাল 26শে নভেম্বর বোম্বে তাজ হোটেল বিস্ফোরণ হলো। ঠিক তার আগে 40 থেকে 45 বছরেরও বেশি এই জম্বুদ্বীপে শুটকি মাছের কারবার হতো, টুরিস্ট পার্টিকে নামানো হতো। 120টা আদিবাসী সম্প্রদায়ের জম্বুচরে বসবাস করত। তখন আমাদের এই পশ্চিম বাংলাতে ছিল ব্রাহ্মণ রাজত্ব। বুদ্ধদেব বাবু ছিলেন মুখ্যমন্ত্রী, কিরণময় নন্দ ছিলেন মৎস্যমন্ত্রী, যোগেশ বর্মন ছিলেন বনমন্ত্রী, এমএলএ ছিলেন প্রমঞ্জন মণ্ডল, যার বাড়ি হচ্ছে গঙ্গাসাগর, যেটাকে কপিল মুনির মন্দির বলা হয়। 3টে কারণ দর্শিয়ে সুপ্রিম কোর্ট থেকে অর্ডার নিয়ে 144 ধারা করে এখানে নামা ওঠা বসতি গায়ে কারবার সব কিছু তুলে দেওয়া হয়। তাহলে আপনারা ঘুরিয়ে আমাকে প্রশ্ন করবেন 3টে কারণ কি কি। 1 নম্বর কারণ হচ্ছে যারা এখানে শুটকি মাছের কায় কারবার করতেন তারা প্রত্যেক বছর ওই যে সামনে যে ছোট ছোট গাছগুলোকে দেখছেন এইগুলোকে ম্যানগ্রোভ গাছ, বাইন গাছ বলা হয়। এইগুলোকে সম্পূর্ণভাবে কেটে ফেলে দিয়ে শুটকি মাছের খামার তৈরি করতে হয়। খামার কথার অর্থ হচ্ছে যে বিলটাতে শুটকি মাছ শুকানো হয়। এইভাবে যদি প্রত্যেক বছর গাছ কেটে ফেলে দেওয়া হয়, গাছের গ্রোথ তো ঠিক সেইভাবে বাড়বে না। দেখা যাবে এই দ্বীপটা একসময় সমুদ্রের তলায় তলিয়ে যাবে, কেন গাছই তো মাটিকে ধরে রাখে। দ্বীপ হচ্ছে 3 রকমের, একটা হচ্ছে সমুদ্র বেষ্টিত দ্বীপ, একটা হচ্ছে নদী বেষ্টিত দ্বীপ, আর একটা হচ্ছে কিছুটা সমুদ্র কিছুটা নদী। জম্বুদ্বীপটা হচ্ছে সম্পূর্ণ সমুদ্র বেষ্টিত দ্বীপ। আপনারা ওই দ্বীপ থেকে এসেছেন, ওটা হচ্ছে বকখালি। যেখানটা আপনারা উঠলেন তার অপোজিটে যে দ্বীপটা সেটার নাম পাতিবনিয়া। ওই যে উঁচু পিছন দিকে তাকান একটা উঁচু গাছওয়ালা দ্বীপ আছে, ওইটার নাম হচ্ছে মৌসুনী দ্বীপ। ওর পরে আছে গঙ্গাসাগর, যেটাকে কপিল মুনির মন্দির বলা হয়। এই যে 4টে দ্বীপের কথা বললাম, বকখালি, পাতিবনিয়া, মৌসুনী, গঙ্গাসাগর, এই 4টে দ্বীপ কিন্তু কিছুটা সমুদ্র কিছুটা নদী, কিন্তু সম্পূর্ণ নদী বেষ্টিত দ্বীপ এখানে একটাও নেই। জম্বুদ্বীপ যদি সমুদ্রের তলায় তলিয়েও যায় তাতে সরকারের কোনো যায় আসে না, কেন এখানে কোনো চাষযোগ্য জায়গা নেই, ঘর বাড়ি নেই, স্কুল নেই, কলেজ নেই, হাসপাতাল নেই। জম্বু যখন সমুদ্রের তলাতে তলিয়ে যাবে, সমুদ্রের তাণ্ডব ঢেউগুলো নাচতে নাচতে ওই বকখালি, পাতিবনিয়ার মৌসুনী দ্বীপের উপরে যে আছাড় খাবে, যেখানে চাষযোগ্য জায়গা আছে, ঘর বাড়ি আছে, স্কুল আছে, কলেজ আছে, হাসপাতাল আছে, তাদের ক্ষয়ক্ষতি হবে।
তাই সরকার ভেবেছিলেন ওই 3টে দ্বীপকে বাঁচানোর আগে জম্বু দ্বীপকে বাঁচাতেই হবে। ওরা যে গাছ কেটে ফেলতো, এটা গেল 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হলো ওরা বিনা শুল্কে বিনা ট্যাক্সে চোরাইভাবে এখান থেকে ট্রলার লোড করে শুটকি মাছ পাচার করতো বাংলাদেশ, যেটা হচ্ছে স্মাগলিং কারবার বলা হয়। 3 নম্বর কারণ হলো 2008 তখনকার দিনে পেপার পত্রিকাতে টিভিতে চারদিকে চাউর হচ্ছিল কলকাতার বুকে মাওবাদী বা সন্ত্রাসবাদী ঢুকেই পড়েছে। কেন 2008-এ বোম্বে তাজ হোটেল বিস্ফোরণ হয়েছিল, ওরা সম্ভবত এসেছিল আরব সাগরের উপর দিয়ে। 1 থেকে 1.5 লক্ষ লোক শুটকি মাছ কাজের জন্য নিযুক্ত ছিল, প্লাস 120টা আদিবাসী সম্প্রদায় ছিল, ওদের হাট বাজার ওই বকখালি থেকে আসতো, প্লাস টুরিস্ট পার্টি আসতো। তাহলে একটা নৌকোয় কত লোক এলো, কত লোক নামলো, কত লোক থাকলো আর কত লোক ঘুরে গেল, তার কোনো হিসাব নিকাশ থাকতো না। 2-4 জন ইয়ং ছেলে তারা হয়তো মাওবাদী বা সন্ত্রাসবাদী বকখালি লোকালিটির মাঝখানে না থেকে জম্বুর ফার্স্ট ক্লাসে জম্বুতে এসে হাজির হলো। সারা দিন ভোর এখানে বিনা ঝঞ্ঝটে থাকলো। রাত্রেবেলা তো আর খেয়া নৌকো চলে না, যে কোনো একটা জেলে নৌকো ধরে মাত্র 45 মিনিটের রাস্তা হচ্ছে বকখালি, ওখানে গিয়ে সম্ভাব্য আমাদের এই সুন্দরবন এলাকাতে কিংবা রাইটাসের উপরে জঙ্গিয়ানা হানতেই পারে। এই 3টে কারণ দর্শিয়ে সুপ্রিম কোর্ট থেকে অর্ডার নিয়ে 144 ধারা করে এখানে নামা ওঠা বসতি কারবার সব কিছু তুলে দিলে কি হবে? ডক্টর আম্বেদকরের লেখা সংবিধান মেনেই ভারতবর্ষ চলে। কাকেও বাস্তুচ্যুত করে দেওয়া, কারো আইন কাম বন্ধ করা তা যাবে না, তার দিকে পুনর্বাসন দিতেই হবে। সেই বিধি মেনে 34 বছরে বাম রাজত্ব সরকার চিন্তা ভাবনা করেছিল কি, ওই যে 120টা আদিবাসী সম্প্রদায় ছিল তার দিকে সাগরে ভেস্টল্যান্ডে জায়গার উপরে 120টা ঘর বানিয়ে তার দিকে মৎস্যজীবী কার্ড দেওয়া হয়েছিল। তারা এখানে এসে মাছ ট্যাংরা ধরতে পারবে, কিন্তু উপরে বসতি করতে পারবে না। 1 থেকে 1.5 লক্ষ লোক যারা শুটকি মাছ কাজের জন্য নিযুক্ত ছিল, তার দিকে ওই বকখালিতে কার্গিল সি বিচের কথা বললাম, ওখানে পুনঃস্থাপন করে দেওয়া হলো। তাতে সুবিধা হলো কি, ওই যে দেখুন জঙ্গলের ভিতরে একটা সাদা ধরনের লঞ্চ দেখতে পাচ্ছেন, আমার আঙুলের দিকে তাকান, ওই যে দেখতে পাচ্ছেন? আচ্ছা ঠিক ওই সরাসরি উপর দিকে তাকান, এক জায়গাতে একটা নারকেল গাছ আছে আর এক জায়গাতে 2টো নারকেল গাছ আছে, দেখতে পাচ্ছেন? ওই সে উপরে জঙ্গলের ওখানে ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস আছে, ওদের ওই নিজস্ব লঞ্চ আছে, ওগুলো প্রত্যেকদিন টহলদারি করছে। ঠিক আপনারা যে নতুন জেটিতে উঠেছেন, পুরনো জেটিতে উত্তর মাথাতে কোস্টাল থানার 2খানা স্পিড বোট রয়েছে, তারা প্রতিদিন টহলদারি করছে। কোস্ট গার্ড ওভারকাপ ব্যবহার করে, ডাঙায়ও চলে জলেও চলে, তারা প্রতিদিন টহলদারি করছে। নিশ্চয়ই বাংলার ট্রলার এখানে ঢুকে আর শুটকি মাছ নিতে পারবে না। কিন্তু টুরিস্ট পার্টির কথা কোনো চিন্তা ভাবনা না করতে করতেই 34 বছরে বাম রাজত্ব সরকার পশ্চিমবাংলা থেকে চলে যায়, আসে এই দিদির সরকার। দিদি যখন আমাদের পশ্চিমবাংলায় আসে, নামখানার আগে কাকদ্বীপ বলে একটা মিনি শহর আছে, ওখানে জনভাষণে বলেন এখানে ভাসমান জেটি করবেন, পর্যটকরা থাকার জন্য আবাসন গড়ে তুলবেন। কিন্তু দেখবেন আমাদের হিসাবে হয় 12 মাসে বছর, সরকারি হিসাবে হয় 18 মাসে বছর। কবে কার্যকারী হবে তারপরে নিশ্চয়ই আপনারা আবার জম্বুদ্বীপে নামতে পারবেন। জম্বুর পরিমাণটা হলো 19,000 হেক্টর জায়গা, 1 হেক্টর মানে 7.5 বিঘা। এখানে পশু পাখি কী আছে, এই যে আদিবাসী সম্প্রদায় এখানে বসবাস করেছিল, ওরা শূকর চাষ করেছিল, যাকে ইংরেজিতে পিগ বলা হয়। যখন ফরেস্ট ডিপার্টমেন্ট দিকে ওই আদিবাসীর দিকে তুলে দেয়, ওইগুলোকে বন্য পশু বলে গণ্য করে শূকরগুলোকে নিয়ে যেতে দেয়নি। তাদের প্রজন্ম হয়ে হয়ে প্রচুর পরিমাণে শূকর আছে, কিছু বিষধর সাপ আছে, সাপের মধ্যে যেমন কেউটে। ইদানিং ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে গোটা 30 হরিণ এখানে ছাড়া হয়েছে, তাদেরও প্রজন্ম শুরু হয়ে গেছে। আপনারা যদি ডিসেম্বর জানুয়ারি মাসের দিকে এখানে আসতেন, যেটা পরিযায়ী পাখি বলা হয়, সাইবেরিয়ান সিগাল, বিগচঞ্চু, সিডাক, ওই পাখিগুলো তখন অপর্যাপ্তভাবে দেখতে পেতেন। আপনারা ওই ফিশিং হারবার থেকে এই যে জম্বুদ্বীপে এলেন, এটা তো জলের মাপ, ডাঙার মাপ হলে কিলোমিটারে হয়, জলের মাপ হয় নটিক্যাল মাইলে, 27 নটিক্যাল মাইল আপ অ্যান্ড ডাউন। তাহলে ফার্স্ট পয়েন্ট, জম্মুতে কেন নামতে দেয় না, এর পরিমাণ কত, কি কি পশু পাখি আছে, কতটা দূরে ঘুরতে এলেন, ইত্যাদি ইত্যাদি শেষ করলাম। এইবার ধীরে ধীরে দ্বিতীয় পয়েন্টের দিকে যাচ্ছি, আশপাশের দ্বীপ নদী নালা সম্বন্ধে কিছু বলার জন্য। ইতিপূর্বে বলেছি যে খাড়িটা দিয়ে আপনারা এলেন ওটার নাম হচ্ছে এডওয়ার্ড ক্রেক। ভারতবর্ষে ব্রিটিশরা 200 বছর রাজত্ব করে গেছে,
যখন যে লর্ড সাহেব বকখালির বুকে ছিলেন তাদের নামে নামে কিছু কিছু জায়গা কিছু কিছু নদ নদীর নাম বকখালির বুকে হয়ে আছে। নিশ্চয়ই আপনারা হেনরি আইল্যান্ড ঘুরতে গেছেন, জাননি? হ্যাঁ আমরা গেছি। হেনরি সাহেব ছিলেন বলে হেনরি আইল্যান্ড। আমাদের গ্রাম পঞ্চায়েতের নাম হচ্ছে ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েত। ফ্রেজার সাহেব ছিলেন বলেই ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েত। ঠিক সেই রূপ এডওয়ার্ড ক্রিক, এডওয়ার্ড সাহেব ছিলেন বলে ওই খাড়িটার নাম হয়েছে এডওয়ার্ড ক্রিক। তারপরে এই পাতিবনিয়া দ্বীপ, এইটা মৌসুমী দ্বীপ, মাঝখানে একটা নদী গেছে, তার নাম হচ্ছে চেনাই। নামখানার যে ব্রিজ হয়েছে যার উপর দিয়ে আপনারা এলেন, সেই নদীটার নাম হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া। তারপরে এই মৌসুমী দ্বীপ, তারপরে গঙ্গাসাগর, এই সোজাসুজি একটা নদী গেছে আর নাম হচ্ছে মরিগঙ্গা। তারপরে গঙ্গাসাগর, তারপরে হচ্ছে পূর্ব মেদিনীপুর, মাঝখানে যে নদীটা আছে তার নাম হচ্ছে হলদি নদী। গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গার জন্ম নিয়ে ভারতবর্ষের উপর দিয়ে বেয়ে যখন পশ্চিমবাংলায় ঢুকে মুর্শিদাবাদ জেলা ধুলিয়ানার কাছে, ওই গঙ্গা কিন্তু দুভাগে ভাগ হয়ে যায়। একটা পদ্মা নাম নিয়ে বাংলাদেশে প্রবেশ করে, একটা ভাগীরথী নাম নিয়ে আমাদের পশ্চিমবাংলায় ঢুকে। সেই ভাগীরথীর দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে কলকাতার বুকে যখন আসে তার নাম হুগলি নদী, যার পরে কলকাতার বুকে হুগলি সেতু হয়েছে। আপ টু ডায়মন্ড হারবার অবধি হচ্ছে হুগলি নদী। তারপরে হলদি নদী নাম নিয়ে গঙ্গাসাগর আর পূর্ব মেদিনীপুরের মাঝখান থেকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়। ওই হলদি নদীর নাম উপলক্ষে পূর্ব মেদিনীপুরে হলদিয়া বন্দর গড়ে ওঠে। তাহলে আশপাশের দ্বীপ নদী নালা সম্বন্ধে দ্বিতীয় পয়েন্ট শেষ করলাম। এইবার থার্ড পয়েন্ট, একটু সুন্দরবন সম্বন্ধে কয়েকটা কথা বলার পরে তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তার উত্তর যদি জানা থাকে দেওয়ার পরেই এখান থেকেই ব্যাক করে চলেই যাব। থার্ড পয়েন্ট, সুন্দরবন সম্বন্ধে কয়েকটা কথা বলতেই গেলে সর্বাগ্রে আমাকে বলতেই হবে, যেখানেই ম্যানগ্রুভ গাছ সেটাই হচ্ছে সুন্দরবন। বাইন, গরান, গেওয়া, কেওড়া, কেওড়া, কেয়া, হেতাল, গরান, সুন্দরী, বগড়া। পশ্চিম সাইডে গঙ্গাসাগর হচ্ছে সুন্দরবনের শেষ বর্ডার। উত্তরে ডায়মন্ড হারবারে পা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু সুন্দরবনে ফিরতেই পা দিয়ে ফেলেছেন। খিদিরপুর ডক থেকে যে জাহাজগুলো আসছে, ডায়মন্ড হারবারে নামলে লালকেল্লা বলে একটা জায়গা আছে, ওখানে নেমেই দেখবেন ম্যানগ্রোভ গাছ, বাইন গাছ আছে। ওখান থেকে শুরু করে যতই আপনি পূর্ব দিকে যাবেন, ঝড়খালি, কৈখালি, সৈন্যখালি, নেটাদোবানিগড়, বনিক্যাম্প, কলস ক্যাম্প, চুলকাঠি, আপ টু বনগা, বসিরহাট অবধি পুরোটাই সুন্দরবন এলাকার মধ্যে পড়ে। বিশ্বের মধ্যে সুন্দরবনে 4 ভাগে 3 ভাগ পড়ে গেছে বাংলাদেশে, 1 ভাগ আছে আমাদের ভারতবর্ষের পশ্চিম বাংলার দক্ষিণ 24 পরগনার অন্তর্গত। আপনার বাড়ি কোথায়? কলকাতা। এটাই কিন্তু আপনার সঠিক ঠিকানা না। রুম নাম্বার, ফ্ল্যাট নাম্বার, রুম নাম্বার দিলে তবেই হবে আপনার সঠিক ঠিকানা। বকখালি বেড়াতে এসে কোনো কারণবশত ফিশিং হারবারে এসে নৌকোর গায়ে লেখা আছে সুন্দরবন ভ্রমণ করুন, যে কোনো অল্প বয়সের মাঝিকে বলবেন কি, আরে কোচি আমরা সুন্দরবন যাব, কতটুকু রাস্তা? আমার এই 65 বছর বয়স চলছে, আমার বাপ ঠাকুরদা এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। কেন সুন্দরবনে দাঁড়িয়ে থেকে আবার প্রশ্ন করছেন সুন্দরবন যাবেন কতটুকু রাস্তা? এই প্রশ্নের উত্তর সারা জীবন ভর খুঁজলেও পাওয়া যাবে না। আপনাকে মেনশন করে বলতে হবে সুন্দরবনের কোন জায়গাতে আপনি যাবেন। আপনি কি গঙ্গাসাগরে যাবেন? তাহলে তো আপনি লট নাম্বার 8কে যেতে পারবেন, এখান থেকে লঞ্চে চলে যেতে পারবেন। আপনি যদি বলেন ডিম থেকে শুরু করে 26-27 ফুট অবধি লম্বা কুমির দেখবেন, তাহলে আপনাকে যেতে হবে ভাগবতপুর ক্রোকোডাইল প্রজেক্ট দেখতে। পাথর থেকে যাওয়া যাবে, এখান থেকে লঞ্চে চড়ে যাওয়া যাবে। পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল। জলান্তে আপনি যে কোনো প্রান্ত থেকে যে কোনো প্রান্তে দৌড়ে যেতেই পারবেন। সুন্দরবনকে 2 ভাগে ভাগ করা হয়, একটাকে বলা হয় লাইট সুন্দরবন আর একটাকে বলা হয় কোর সুন্দরবন। যেখানে মনুষ্য বসতি, কিছু জীবজন্তু থাকবেন গঙ্গাসাগর থেকে ভাগবতপুর অবধি, এটাই হচ্ছে লাইট সুন্দরবন। আর যেটা হচ্ছে কোর সুন্দরবন, সেখানে মনুষ্যের কোনো বসতি নেই, হিংস্র রয়্যাল বেঙ্গল টাইগারের বসতি। কোর সুন্দরবনে যেতে গেলে আপনাকে যেতে হবে ক্যানিং, মাতলা নদী পেরিয়ে সোনাখালি বাসে উঠে ঝড়খালি, কৈখালি, সজনেখালি এই সব পয়েন্টে গিয়ে ওখান থেকে লঞ্চ রিজার্ভ করে ঘুরতে হয়। থার্ড পয়েন্ট আমি এখানে শেষ করলাম। এইবার যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে করতে পারেন, যদি উত্তর জানা থাকে অতি অবশ্যই উত্তর দেব। বলুন। ঠিক আছে, আমরা ক্যানিংয়েরই লোক, আমাদের ওখান থেকে প্রচুর এই শুরু হয়ে যাবে অক্টোবরের শেষ থেকে সিজন, পুরো মার্চ এপ্রিলের ফার্স্ট উইক পর্যন্ত, মানে একদম স্টেশনের কাছেই ওই অটোগুলো দাঁড়ানো থাকে, ওরা নিয়ে যায়, পৌঁছে দেয়। মানে আমরা অ্যাকচুয়ালি আমাদের প্রপার ক্যানিংয়েই বাড়ি। আপনি ভালো